বাইরে কত সুন্দর বৃষ্টি হচ্ছে, আর কলাটাও বৃষ্টিতে ভিজছে। আমিও বাইরে যাবো মা, আর বৃষ্টিতে ভিজবো। না রে মা, বৃষ্টিতে ভিজলে তোর জ্বর আসতে পারে। তাছাড়া বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে এবার বন্যা হবে। তোর এখন বাইরে যাওয়া উচিত হবে না রে মা, তুই ঘরের ভিতরে বসে থাক। না, বন্যা হলে আমি থাকবো কোথায়? বন্যা হলে তো আমাদের ঘরে জলে পড়ে যাবে, তখন তো আমরা জলে ডুবে মারা যাবো মা। চুপ কর মা, এমন কথা মুখে আনিস না। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা কর যাতে বন্যা না হয়। বন্যা হলে যে বনের পাখিরা খুব অসহায় হয়ে পড়বে। ঠিক আছে মা, আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবো যাতে বনের সব পাখিদের তিনি রক্ষা করে। টুনি ও তার মেয়ে টুকি বনে বন্যা হবে ভেবে ভীষণ চিন্তায় পড়ে যায়। অন্যদিকে টোনা বৃষ্টিতে ভিজে বাড়িতে আসতে থাকে আর বলতে থাকে, ইস, কি বৃষ্টি শুরু হয়ে গেল, মনে হচ্ছে বন্যা হয়ে যাবে। আগের বার তো বন্যায় মাঠ ঘাট সব জলে ভরে গিয়েছিল, এবারও যদি এমন হয় তবে তো বনের পাখিরা অনেক অসুবিধায় পড়ে যাবে। আর আমাদের ঘরটা তো অনেক পুরনো হয়ে গেছে, বন্যা হলে আমরা কোথায় যাব? হে সৃষ্টিকর্তা, তুমি আমাদের রক্ষা করো। এইসব কথা ভাবতে ভাবতে টোনা বাড়িতে আসে। কি টোনা, তুমি এই বৃষ্টির মধ্যে জলে ভিজছো কেন? তোমার তো ঠান্ডা লেগে যাবে, তাড়াতাড়ি ঘরের ভিতরে এসো। আর বলো না টুনি, কাজ থেকে ফিরতে ফিরতে বৃষ্টি শুরু হয়ে গেল, তাই বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরতে হলো। এরপর টোনা ঘরের ভিতরে যায় আর বন্যা হলে কোথায় থাকবে তা পরিকল্পনা করতে থাকে। টোনা, বৃষ্টি তো বেড়েই চলেছে, আমার যে অনেক ভয় করছে গো। বন্যা হলে আমরা কোথায় যাব আমাদের এই ছোট্ট মেয়েটাকে নিয়ে? টুনি, তুমি কেঁদো না, আমি ভেবে দেখছি কি করা যায়। টোনা, তুমি কি ভাবলে বলো? বন্যার জলে যদি সবকিছু ডুবে যায় তাহলে আমরা সেই বন্যার জল থেকে কি করে রক্ষা পাবো? আমাদের এমন একটা বাড়ি বানাতে হবে যে বাড়ি জলে ভেসে থাকবে, তাহলে আমরা বন্যার জল থেকে রক্ষা পাবো। এটা আবার হয় নাকি টোনা? জলে কি করে বাড়ি ভেসে থাকবে? তুমি পাগল হয়েছো নাকি? না গো গিন্নি, আমি পাগল হইনি। আমি কলা পাতা ও কলা গাছ দিয়ে সুন্দর করে একটা জলে ভাসা বাড়ি বানানোর চেষ্টা করব। আজ তো রাত হয়ে গেছে, তাই এখন ঘুমিয়ে পড়ো টুনি। এরপর টোনা ও টুনি তাদের মেয়ে টুকিকে নিয়ে ঘুমিয়ে পড়ে আর রাত গড়িয়ে ভোর হয়ে আসে। আর সকালে উঠে টোনা কলা গাছ দিয়ে বাড়ি বানানোর জন্য কলা গাছ কাটতে যায়। অন্যদিকে কালো কাক ছাতা নিয়ে বনের পাশ দিয়ে যেতে থাকে। আজকে দিনটা মনে হচ্ছে অনেক ভালোই কাটবে। সকাল সকাল আজ অনেক মাছ বিক্রি করতে পেরেছি। এভাবে প্রতিদিন মাছ বিক্রি হলে তো আমি ধনী পাখি হয়ে যাব। যাই, গিয়ে নদীর অবস্থাটা দেখে আসি। কালো কাক হাঁটতে হাঁটতে টোনাকে দেখতে পায়। টোনা কলা গাছ কাটছে। কি ব্যাপার টোনা, তুই সকাল সকাল কলা গাছ কাটছিস কেন এই বৃষ্টির মধ্যে? সে কথা আর বলো না কালু দাদা, যে কোনো সময় বন্যা হতে পারে। নদীর অবস্থা একেবারে খারাপ, নদী একদম ভরে গেছে, যে কোনো সময় নদীর জল বনে ভরে যেতে পারে। কি আজে বাজে কথা বলছিস টোনা, বন্যা হতে যাবে কেন? তাই তো মনে হচ্ছে কালু দাদা, আগে থেকে সতর্ক থাকা ভালো। বৃষ্টি থামার তো কোনো নামগন্ধই নেই, এভাবে বৃষ্টি হতে থাকলে খুব তাড়াতাড়ি সারা বন জলে ভরে যেতে পারে। তাই আমি কলা গাছ দিয়ে জলে ভাসা বাড়ি বানাবো। তোর খেয়ে দিয়ে কাজ নেই তো, তাই এমন অবাস্তব কথা বলছিস। দেখবি মেঘ কেটে যাবে বৃষ্টি না হলে। আচ্ছা কালু দাদা, দেখবো। আর তুমিও দেখবে সত্যি সত্যি বন্যা হয়ে সারা বন ডুবে যাবে। দেখ দেখ, বৃষ্টি থেমে গেছে। আর তুই বলছিলি বনে নাকি বন্যা হবে, তুই আবার নাকি জলে ভাসা বাড়ি বানাবি। এসব কথা বনের অন্য পাখিদের বলিস না, তাহলে তোকে বনের পাখিরা পাগল ভাববে। হা 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 হা। এসব কথা বলে কালু কাক সেখান থেকে চলে যায়। আর টোনা কলা পাতা ও কলা গাছ কেটে বাড়িতে নিয়ে যায়। বাবা, তুমি এত কলা পাতা আর কলা গাছ দিয়ে কি করবে বাবা? সামনে বন্যা হবে রে মা, তাই আমি এগুলো দিয়ে জলে ভাসা বাড়ি বানাবো, যাতে বন্যার সময় আমাদের ঘর ছাড়া হতে না হয়। তাই আমি আগে থেকে প্রস্তুতি নিচ্ছি। মা, তাই নাকি বাবা? এগুলো দিয়ে বাড়ি বানালে অনেক সুন্দর হবে, তাই না
আরে মা, এই কলা পাতা আর কলা গাছ দিয়ে বাড়ি বানালে আমাদের আর অন্য কোথাও যেতে হবে না, আমরা এখানেই থাকতে পারবো। ঠিক আছে বাবা, তবে তুমি নতুন বাড়ি বানাও, আমি ঘরে গেলাম। এ কি টোনা, তুমি কাজ বাদ দিয়ে এই কলা পাতা আর কলা গাছ দিয়ে কি করছো শুনি? টুনি, আমি বলেছিলাম না তোমাকে আমি একটা জলে ভাসা বাড়ি বানাবো, সেই বাড়ি বানানোর চেষ্টা করছি। তা তুমি কোথাও যাচ্ছো? হ্যাঁ টোনা, আমি নদীর পাড়ে যাচ্ছি গোসল করতে। তুমি তোমার কাজ করতে থাকো, আমি আসছি। ঠিক আছে টুনি, তুমি গোসল করতে যাও, তবে তাড়াতাড়ি এসো। আমার অনেক খিদে পেয়েছে, গোসল করে এসে আমাকে খাবার দিবে, বুঝেছো? ঠিক আছে টোনা, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। এরপর টুনি গোসল করতে নদীর পাড়ে যায় আর সেখানে গিয়ে কাকুলির সাথে দেখা হয়ে যায়। কি রে টুনি, গোসল করতে এসেছিস বুঝি? তা ভালোই হয়েছে, তোর সাথে দেখা হয়ে গেল। তোকে একটা কথা বলার ছিল। কি কথা কাকুলি দিদি? শুনলাম টোনা দাদা নাকি কলা পাতা ও কলা গাছ দিয়ে জলে ভাসা বাড়ি বানাবে। তোমাদের কলা গাছের বাড়ি দেখতে যেতে হবে একদিন। তোমাকে কে বললো কাকুলি দিদি টোনা কলা গাছের বাড়ি বানাচ্ছে? কে আবার বলবে? কালু বলেছে। টোনাই তো কালুকে এসব কথা বলেছে শুনলাম, তাই তো কালু এসে আমাকে বললো সামনে বন্যা হবে তো, তাই টোনা জলে ভাসা একটা বাড়ি বানাচ্ছে। বাড়ি নাকি আবার জলে ভাসা, তাও আবার কলা পাতা আর কলা গাছ দিয়ে। হাসালি রে টুনি, হাসালি। মনে হচ্ছে টোনা পাগল হয়ে গেছে। বলি কি, তুই টোনাকে ডাক্তার দেখা, এখনো সময় আছে। কি আজে বাজে কথা বলছো কাকুলি দিদি? তুমি থাকো, আমি একটু বাড়ি থেকে ঘুরে আসছি। কি রে টুনি, চলে যাচ্ছিস কেন? গোসল করবি না? আয় গোসল করে যা, আমি তোকে কিচ্ছু বলবো না। আমি তো তোর সাথে মজা করছিলাম, তুই বরং গোসলটা করেই যা। আমার আর গোসল করার ইচ্ছা নেই, তুমি থাকো, আমি চললাম। এই বলে টুনি গোসল না করেই রাগ করে সেখান থেকে চলে যায়। টুনি, তুমি গোসল করনি? তোমার গা তো একদম শুকনো, গোসল না করে চলে এসেছো কেন? ওই কাকুলি দিদি আমাকে অনেক আজে বাজে কথা বলছিল। তুমি কলা গাছের বাড়ি বানাচ্ছ বলে আমাকে বলেছে তোমাকে নিয়ে ডাক্তার দেখাতে। তুমি নাকি পাগল হয়ে গেছো। তুমি কাকুলি দিদির কথায় কিছু মনে করো না টুনি, দেখো ওরা ঠিক একদিন নিজের ভুল বুঝতে পারবে। তুমি এখন ঘরে গিয়ে আমাকে তাড়াতাড়ি খাবার দাও তো। এরপর টুনি ঘরে যায় আর টোনাকে খাবার দেয়। এভাবে সেই দিন কেটে যায় আর রাতে সবাই ঘুমিয়ে পড়ে। আর তখন বনে বন্যা হয়ে যায় আর বনের পাখিদের বাড়ি জলে ডুবে যেতে থাকে। এ কি টোনা, আমাদের ঘরে তো জলে পড়ে গেছে। এখন আমরা কি করব? তোমার তো কলা গাছের বাড়িটা এখনো বানানো হয়নি। না টুনি, আমি কলা গাছের বাড়িটা বানিয়েছি। এসো আমরা ওই জলে ভাসা কলা গাছের বাড়িতেই যাই। ঠিক আছে টোনা, তবে তাড়াতাড়ি টুকিকে নিয়ে চলো। কালু, ওই দেখো টুনিরা ওদের কলা গাছের জলে ভাসা বাড়িতে আসছে। তুমি ওদের বলো না কালু, যেন আমাদের ওই বাড়িতে একটু আশ্রয় দেয়। ঠিক আছে কাকুলি, আমি এক্ষুনি টোনাকে বলছি। টোনা, দয়া করে তোদের বাড়িতে আমাদের একটু আশ্রয় দে, না হলে যে আমরা ডুবে মরবো। ঠিক আছে কালু দাদা, আমরা আসছি। আমাকে তুই ক্ষমা করে দে টোনা, আমি তোকে অনেক খারাপ কথা বলেছি। আর আজ সেই তোর কলা গাছের বাড়িতেই আমাকে আশ্রয় নিতে হলো। আমাকে দয়া করে তুই ক্ষমা করে দে। টুনি, তুইও আমাকে ক্ষমা করে দে। আমিও তোকে অনেক বাজে কথা বলেছি এই বাড়ি নিয়ে। তুই কিছু মনে করিস না, আমার ভুল হয়ে গেছে রে, ভুল হয়ে গেছে। ঠিক আছে কাকুলি দিদি, আমরা তোমাদের ক্ষমা করে দিলাম। টোনা, আজকে একটু তাড়াতাড়ি কাজ থেকে বাড়িতে এসো কেমন? কিন্তু কেন টুনি, কি হয়েছে? তোমার শরীর খারাপ নাকি? বলো আমাকে। আরে শান্ত হও, অস্থির হইও না, আমার কিছুই হয়নি। আসলে আজকে আমাদের ডিম থেকে ছানা বেরিয়ে আসবে তো, তাই আর কি বলছিলাম। সত্যি বলছো? এ তো বেশ খুশির খবর। আমাদের ছানা আসবে, আমি আসবো তাড়াতাড়ি টুনি, তুমি সাবধানে থেকো কেমন?
সৃষ্টিকর্তা, তোমাকে অনেক ধন্যবাদ আমাদের ঘর আলোকিত করে কন্যা সন্তান পাঠানোর জন্য। সোনা মা, তুই কি খাবি বল আমাকে? তোর ক্ষুধা লেগেছে তাই না? মা, বাবা কোথায়? বাবাকে দেখছি না কেন? বাবার কোলে না ওঠা পর্যন্ত আমি কিছুতেই কিছু খাবো না। বলো মা, বাবা কোথায়? আমার সোনা, তোর বাবা কাজ করতে গিয়েছে, তুই একটু অপেক্ষা কর, খুব তাড়াতাড়ি ফিরে আসবে বলেছে তোর বাবা। কি গো, আজ এই খুশির দিনে তুমি মন খারাপ করে আছো কেন? তবে কি তুমি কন্যা সন্তান দেখে মন খারাপ করেছো? টুনি, উল্লু দাদা আমাকে কাজ থেকে বের করে দিয়েছে আমি গরিব বলে। এখন এই সংসার চালাবো কি করে? এই ছোট্ট কন্যার মুখে খাবার তুলে দিব কি করে? তুমিই বলো, আমার মাথায় যে কিছু আসছে না টুনি। টোনা, কেঁদো না, শান্ত হও, সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো, দেখবে সৃষ্টিকর্তা একটা না একটা পথ অবশ্যই দেখাবে। এদিকে এসো, আমাদের টুকি মায়ের পাশে বসো তো। টুকি সেই কখন থেকে বলছে ও তোমাকে ছাড়া কিছুই খাবে না। এই নাও, খাবার খাইয়ে দাও। আমি যাই, রান্না সারতে হবে তো আবার। টুনি, আমি কাজ খুঁজতে যাচ্ছি, তুমি আর টুকি সাবধানে থেকো কিন্তু। না, শুধু টোনার আশায় থাকলে চলবে না। টোনা যদি কাজ না পায় তখন আমিও বরং টুকিকে নিয়েই কাজ খুঁজতে যাই। কিছু না কিছু একটা করতেই হবে। এরপর টুনি টুকিকে নিয়ে বনের দিকে উঠতে থাকে। আর কিছুক্ষণ পর টোনাটুনি বাড়িতে ফিরে আসে। কি গো, কাজ পেয়েছো? দিয়েছে কেউ কাজ? না গো টুনি, কেউ কাজ দেয়নি। সবাই বলে আমরা নাকি গরিব, দুদিন পর কাজ ফেলে পালাবো। এই বনে আমাদের কোনো দাম নেই। চলো টুনি, এই বন থেকে অন্য বনে যাই। না টোনা, আমরা এই বনেই থাকবো। ঈগল দাদার বাড়িতে আমি একটা কাজ পেয়েছি। ঈগল দাদার ভুট্টা খেতে আমাদের দুজনকে কাজ করতে দিয়েছে। কাল থেকে কাজে যেতে বলেছে ঈগল দাদা। সত্যি বলছো টুনি? আমি অনেক খুশি। দুজন কাজ করলে আমাদের আর কোনো অভাব থাকবে না। চিন্তায় চিন্তায় ক্ষুধা লেগেছে, দাও আমাকে কিছু খেতে দাও। এরপর টুনি সবাইকে খেতে দেয়। পরের দিন টোনা টুনি টুকিকে নিয়ে ঈগলের বাড়িতে যায়। তোরা এসেছিস, আয় আয়। আমি অনেক বিশ্বাস করে তোদের কাজটা দিয়েছি। শোন, তোরা অনেক সততার সাথে কাজ করবি আর মাস শেষে সঠিক পারিশ্রমিক পাবি, বুঝেছিস? দেরি করিস না, যা গিয়ে কাজে লেগে পড়। টুকি মা, তুই ওই গাছটার নিচে গিয়ে বস, আমরা ক্ষেতের আগাছা পরিষ্কার করি, কেমন? টুকি গাছের নিচে বসে আর টোনাটুনি কাজে লেগে পড়ে। এভাবেই দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন। একদিন যজ্ঞ আর কণিকা তাদের বাড়িতে বলতে থাকে, জানো যজ্ঞ, ঈগলের ক্ষেতে অনেক সুন্দর ভুট্টা হয়েছে। এবার ঈগল মোড়ল থেকে বনের রাজা হয়ে যাবে। ওই ঈগলের এমন উন্নতি আমার একদম সহ্য হচ্ছে না গো। কণিকা, চিন্তা করো না, আমি সেটা হতে দিব না। ঈগলের জমির ভুট্টা আমরা বিক্রি করব আর আমরাই হব ধনী। কি করে করবে এমনটা? ওই টোনাটুনি যে রাত দিন ঈগলের ভুট্টা খেতেই থাকে গো। টোনাটুনিকে হাত করে নিব, ওদের টাকার লোভ দেখাবো, আর লোভে পড়েই ওরা আমাদেরকে সব ভুট্টা দিবে, বুঝেছো? তাহলে আর দেরি কেন, চলো এক্ষুনি। আরে যজ্ঞ দাদা, কণিকা দিদি, তোমরা এখানে কিছু দরকার নাকি? অনেক গুরুত্বপূর্ণ দরকারে এখানে এসেছি। শোন টোনা, আমি তোদের 10,000 টাকা দিব। 10,000 টাকা? কিন্তু কিসের জন্য দাদা?
ঈগলের এই ভুট্টা ঈগলের অজান্তে আমাদেরকে দেওয়ার জন্য। বল, তোরা কি আমার কথায় রাজি? দাদা অনেক বলেছো, আর না। ঈগল দাদা আমাদের বিশ্বাস করে এই কাজ দিয়েছে, আমরা তার বিশ্বাস ভাঙতে পারবো না। বাটপার, চলে যাও এখান থেকে, নয়তো ঈগল দাদাকে ডেকে সব বলে দিব। তোরা আমাদের অপমান করে ঠিক করলি না। চলো কণিকা, এর ফল কিন্তু তোরা পাবি। সামান্য শ্রমিক হয়ে কত বড় কথা! যোগ্য, এদের শাস্তির ব্যবস্থা করো। এদের শাস্তি দেওয়ার বুদ্ধি আমার জানা আছে। শোনো কণিকা, আমাদের কি করতে হবে শোনো। এরপর যজ্ঞ কণিকাকে তার বুদ্ধির কথা খুলে বলে। আর রাতের বেলা যজ্ঞ আর কণিকা ঈগলের ক্ষেতের ভুট্টা চুরি করে, আর তাদের বুদ্ধি মতো টুনি আর টোনার বাড়ির পাশে গাছের আড়ালে লুকিয়ে রাখে। পরের দিন সকালে ঈগল তার ভুট্টা খেতে ভুট্টা না দেখে কাঁদতে থাকে আর বলতে থাকে, হায় হায় রে, আমার কি সর্বনাশ হলো! কে আমার সব ভুট্টা চুরি করলো রে! হায় হায় রে, এবার কি হবে আমার? কে আবার চুরি করবে দাদা? তোমার বিশ্বস্ত ওই টোনাটুনি চুরি করেছে। আমি নিজের চোখে দেখেছি। ভুট্টাগুলো নিয়ে গিয়ে ওদের ঘরের নিচে গাছের আড়ালে লুকিয়ে রেখেছে। বিশ্বাস না হলে তুমি নিজের চোখে দেখে এসো। চলো চলো, আমি নিয়ে যাই তোমাকে। এরপর যজ্ঞ ঈগলকে গাছের আড়ালে লুকিয়ে রাখা ভুট্টাগুলো দেখায়। ভুট্টা দেখে ঈগলের অনেক রাগ হয়, আর ঈগল রেগে টোনাটুনিকে ডাকতে থাকে। এই টোনাটুনি, বাহিরে বেরিয়ে আয়, আজ তোদের পিঠের চামড়া আমি তুলে ফেলবো। কিরে? ঈগল দাদা, কি বলছো এসব? আমরা তো কিছুই বুঝতে পারছি না। রাতের বেলা চুরি করে এখন বুঝতে পারছিস না, তাই না? দাঁড়া, দেখাচ্ছি মজা তোদের। এই বলে ঈগল মোটা লাঠি দিয়ে টোনাটুনিকে মারতে থাকে। আহ, লাগছে দাদা, লাগছে। আর মেরো না দাদা, ছেড়ে দাও, ছেড়ে দাও। তুমি যা ভাবছো সব ভুল। দাদা মেরো না, আমরা সত্যি কিছু করিনি দাদা। আজ তোদের আমি মারতে মারতে মেরেই ফেলবো, ছাড়বো না তোদের, শয়তানের দল। ছেড়ে দাও আমার বাবা মাকে, আমার বাবা মার কষ্ট হচ্ছে তো। তোমার পায়ে পড়ে ঈগল কাকু, ছেড়ে দাও। মারো দাদা, মারো, বেশি করে মারো, যেন আর কখনো চুরি না করে। ঈগল মারতে মারতে এক পর্যায়ে টোনাটুনিকে মেরে ফেলে। বাবা মা, কি হলো তোমাদের? তাকাও আমার দিকে। বাবা মা, ঈগল কাকা তুমি কোথায়? আমার বাবা মাকে তুমি মেরে ফেলেছো কেন? আমাকে এতিম কোনা বানালে পারো? আমি আমার বাবা মাকে ছেড়ে কি করে বাঁচবো? কাকে আমি আমার বাবা মা ডাকবো বলো? এখানে দাঁড়িয়ে এই এতিম কন্যার নাটক দেখার আমার কোনো ইচ্ছে নেই। যোগু, আজ থেকে তুই আমার জমিতে কাজ করবি। আমি আসছি, ভুট্টার বস্তাগুলো নিয়ে আয় তো। বাবা মা, তোরা ফিরে এসে আমার কাছে, আমি তোমাদের ছেড়ে থাকতে পারবো না। টুকি অনেক কান্নার পর তার বাবা মায়ের সৎকার করায়। যেখানে বাবা মা নেই সেখানে আমি একা একা থাকতে পারবো না। আমি ভীষণ ভয় করছি। যাই, বনের পাখিদের কাছে একটু আশ্রয় যাই। মাসি, ও মাসি, আমি কি একটু আশ্রয় দাও দয়া করে? আমি রাতে তোমার এখানে থেকে আবার আমার ঘরে ফিরে যাবো। আমার ঘরে থাকতে যে বড্ড ভয় লাগছে গো মাসি। একই তো এতিম কন্যা, তার উপর এসেছিস আশ্রয় চাইতে? না না, আশ্রয় হবে না, চলে যা। তোকে আশ্রয় দিলে ঈগল আর যজ্ঞ আমাকেও মেরে ফেলবে। যা, চলে যা বলছি। এরপর বিউটি টুকিকে তাড়িয়ে দেয়। এরপর টুকি আরো পাখিদের কাছে যায়, কিন্তু কেউই সাহায্য করে না। এক পর্যায়ে টুকি অসহায় হয়ে বাড়িতে আসে। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। একদিন সকালে দুদিন থেকে ঘরে কোনো খাবার নেই। বাবা মায়ের রেখে যাওয়া খাবারটা সব শেষ। এখন আমি কি খাবো?
আমাকে তো কেউ কাজও দিবে না। ওই খুনি ইগল আমার বাবা মাকে মেরেছে। ওই খুনি আমাকে খাবার দিবে। যাই, ওর বাড়িতে যাই। কি ব্যাপারে এতিম কন্যা, কি চাই তোর? আমার এখানে তুই কেন এসেছিস শুনি? তুই কি মরতে এসেছিস নাকি বলতো? তুমি আমার বাবা মাকে মেরেছো, তাই আজ থেকে তুমি আমার ভরণ পোষণের সব দায়িত্ব নিবে। দাও, এখন আমাকে খেতে দাও। হা হা হা, যোগ্যু এই এতিম কন্যা বলে কি রে, আমি নাকি ওর ভরণ পোষণের দায়িত্ব নিব? হা হা হা। না নিলে আমি পুলিশের কাছে তোমাদের অপরাধের কথা বলে দিব। কি বললি? তোর সাহস তো কম নয় পুচকি, মেয়ে হয়ে আমাকে ধমক দিস? যোগ্যু, মার এই মেয়েকে। যজ্ঞ যেই না টুকিকে মারতে যাবে তখনই টোনাটুনির আত্মা আসে। এই এই কে তোরা? ওর সামনে দাঁড়ালি কেন? আমরা আত্মা, আমরা ওর বাবা মা, যাকে তোমরা নিরপরাধে মেরেছো। কি তোমরা আত্মা? ওরে বাবা রে, আত্মা ভাই বোন, আমাদের ক্ষমা করে দে। আমরা এমন অন্যায় আর কখনো করব না। তোদের মেয়েকে আজ থেকে আমি আমার কাছে রাখবো। ওরে বাবা রে, কি যে ভয় লাগছে। আমার মেয়ের দায়িত্ব নিতে চেয়েছিস জন্য তোকে ছেড়ে দিলাম, নয়তো মেরেই ফেলতাম। কান খুলে শুনে রাখ, আমার মেয়ের কোনো ক্ষতি হলে আমরা আবারও আসবো আর তোকে সাথে নিয়ে যাব। না না, কোনো ক্ষতি হবে না। টুকি মা, আয় মা, আমার বুকে আয়। এরপর ঈগল টুকিকে জড়িয়ে ধরে আর টোনাটুনির আত্মা অদৃশ্য হয়ে যায়। এরপর থেকে টুকি অনেক সুখে ঈগলের ঘরে বাস করতে থাকে। আহা, আমি কত সুন্দর দুটো ডিম দিয়েছি। এবার শুধু ডিম ফুটে ছানা বের হবার পালা। ইস, আমার যে কি ভালোটাই না লাগছে। ঈগলি তার ডিম দেখে আনন্দে ডানা ঝাপটাতে থাকে। এদিকে বাঘ একটা ছানার জন্ম দেয় আর সেই ছানাকে দেখে সেও আনন্দে হাসতে থাকে। আমার গুলুমুলু সোনা ছানা, তোকে পেয়ে আমার কতই না শান্তি লাগছে। আমার তো বয়স হয়ে যাচ্ছে, আর এই জঙ্গলের জন্য তো নতুন একটা রাজার প্রয়োজন। তাই আমি এবার তোকে এই জঙ্গলের নতুন রাজা হিসেবে অভিষেক করাবো, বুঝেছিস? বাঘ তার ছানার কথা জঙ্গলের সব পশুদের জানিয়ে দেয় আর বাঘের ছানার কথা শুনে সব পশুরাই ভীষণ খুশি হয়। এদিকে ঈগলি, আর তো মাত্র কটা দিন, তার মধ্যে আমার ডিম ফুটে ছানা বের হবে। আমি বরং ঘরের কাজগুলো শেষ করে আজ একটু বাইরে যাই আর কিছু খাবার জোগাড় করে নিয়ে আসি। ঈগলি খাবার জোগাড় করার কথা ভাবতে থাকে। এদিকে কালু কাক ঈগলের ডিম দেখে মনে মনে ভাবতে থাকে, ইগলি ডিম দেখে আমার জিভে পুরো জল চলে এলো। দুদিন হলো আমি কারো ডিম খেতে পাচ্ছি না। এবার আমাকে এই জঙ্গলে ডিম খেয়ে পেট ভরাতে হবে। এদিকে ইগলিও তো মনে হচ্ছে কাজ নিয়ে ব্যস্ত। পিছন থেকে আমি ডিম দুটো খেয়ে নিলে ও একদম বুঝতেই পারবে না। এই বলে কালু কাক গুটিসুটি পায়ে ঈগলির ঘরে ঢুকে যায় আর তা দেখে ঈগলি রেগে মেগে আগুন হয়ে যায়। ওরে বেটা কালু, তোর এত বড় সাহস! তুই কিনা এসেছিস আমার ডিম খেতে? দাঁড়া, আজ তোকে দেখাচ্ছি মজা আমি। হায় হায়, এই ইগলি তো আমায় দেখে ফেললো। ওরে কালু রে কালু, যদি বাঁচতে চাস এক্ষুনি পালা, নয়তো আজ তুই আর তোর দু চোখে এই বাস্তব পৃথিবী দেখতে পারবি না। এই বলে কালু কাক দ্রুত উড়ে সেখান থেকে চলে যায় আর ইগলিও তার পিছু পিছু ছুটতে থাকে। এই দাঁড়া বলছি, দাঁড়া কালুর বাচ্চা কালু, দাঁড়া বলছি। কালু আর কোনোভাবেই দাঁড়ায় না, খুব দ্রুত উড়ে ইগলির চোখের আড়াল হয়ে যায়। শালার বেটা, আজ তুই আমার হাত থেকে বেঁচে গেলি, কিন্তু এরপরও যদি তোকে একবার আমি আমার ডিমের দিকে নজর দিতে দেখি তাহলে তোকে টুকরো টুকরো করে খাবো। এরপর ইগলি খাবার খুঁজে নিয়ে তার বাসায় ফিরে যায়। এরপর দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন। আর এরই মধ্যে ইগলির ডিম ফুটে ছানা বের হয়। কি মজা, আমার ডিম ফুটে ছানা বেরিয়েছে।
এখন তো আমার ছানাগুলোকে পাহারা দিয়ে রাখতে হবে। আর এরা তো এক্ষুনি ডিম ফুটে বের হলো, তার মানে তো এদের এক্ষুনি অনেক খিদে পেয়েছে। ঘরে তো আমার সামান্য কটা শস্য দানা আছে, এতটুকু দিয়ে তো এদের দুজনের পেটই ভরবে না। মারে, তোরা দুজনে এই খাবারটুকু খেয়ে নে, আমি এক্ষুনি তোদের জন্য পুষ্টিকর খাবার নিয়ে আসছি। পুষ্টিকর খাবার না খেলে যে তোরা শক্তিশালী হয়ে বড় হতে পারবি না। দাও দাও, আমাকে খেতে দাও। এরপর ইগলি তার দুই ছানাকে খাবার খাওয়াতে থাকে। ওইদিকে বাঘ সবাইকে এক জায়গায় একত্রিত করে আর সবার উদ্দেশ্যে বলতে থাকে, তোমরা সবাই আমার কথা মন দিয়ে শোনো। আমার তো বয়স হয়ে যাচ্ছে, আর বেশি দিন হয়তো তোমাদের সেবা আমি করতে পারবো না। তাই আমি আমার ছানাকে যুবরাজ হিসেবে অভিষেক করালাম। যুবরাজের জয় হোক, যুবরাজ দীর্ঘজীবী হোক। মহারানী, নতুন রাজা পেয়ে আমরা অনেক খুশি। আচ্ছা ঠিক আছে, যাও এবার তোমরা সবাই নিজেদের কাজে চলে যাও। যথাজ্ঞা মহারানী। এরপর সব পশুরা সেখান থেকে চলে যায় আর বাঘের ছানা তার মাকে বলে, মা, আমি এক্ষুনি বাসায় ফিরে যাব না মা, আমি একটু জঙ্গলটা ঘুরে দেখব। আচ্ছা ঠিক আছে, যা রে বাবা, তুই যখন ঘুরতে চাচ্ছিস তখন ঘুর, তবে বেশি দূর কিন্তু একদম যাবি না, কারণ তুই এখনো কিন্তু তেমন কিছুই জঙ্গলে চিনিস না। আচ্ছা ঠিক আছে মা, আমি একদম দূরে কোথাও যাব না। এরপর বাঘ তার কাজে চলে যায় আর ছানা এদিক সেদিক ঘুরে দেখতে থাকে। ওইদিকে ইগলি, আমার সোনা মায়েরা, তোরা দুজনেই বাড়িতে চুপটি করে বসে থাক, আমি এক্ষুনি তোদের জন্য পুষ্টিকর সুস্বাদু খাবার নিয়ে আসছি, কেমন? এই বলে ইগলি বেরিয়ে পড়ে আর এদিক সেদিক খাবার খুঁজতে থাকে। আর সামনেই কিছু পাখির ছানাকে খেলা করতে দেখে, কিন্তু ছানারা ঈগলকে দেখে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। আজকাল তো দেখছি ছানারা অনেক চালাক হয়ে গেছে, এবার আমি কি করি? না, এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিলে তো চলবে না, আমাকে আরো সামনে যেতে হবে। এরপর ইগলি উড়ে সামনের দিকে যেতে থাকে আর তখনই ইগলি বাঘের ছানাকে দেখতে পায় আর কোনো দিক চিন্তা না করে টুপ করে পা দিয়ে বাঘের ছানাকে তুলে নিয়ে নিজের বাসায় চলে যায়। ছানারা, এই নে, তোদের জন্য আমি পুষ্টিকর খাবার নিয়ে এসেছি। মা, আমরা তো ছিঁড়ে খেতে পারবো না, তুমি আমাদের একটু ছিঁড়ে দাও না মা। এরপর ইগলি যেই না বাঘের ছানাকে মারতে যাবে তখনই বাঘের ছানা মামা বলে ডাকতে শুরু করে। মা, মা, মা। বাঘের ছানার মা ডাক শুনে ইগলির মাতৃহৃদয় জেগে ওঠে আর সে মনে মনে ভাবতে থাকে, আরে, ছানাটা কেমন মা বলে ডাকছে, আমি নিজের ছানার জন্য অন্যের ছানাকে মারতে চাচ্ছিলাম। যা, তোকে আমি আর মারবো না, আমি তোকে আমার সন্তানের মতো করে রেখে দিব। এরপর থেকে ইগলি বাঘের ছানাকে নিজের ছানার মতো করে বড় করতে থাকে। ওইদিকে বাঘ পুরো জঙ্গলে তার ছানাকে খুঁজে বেড়ায়, কিন্তু কোথাও খুঁজে পায় না। এভাবে দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন। এরপর একদিন ইগলি খাবারের খোঁজে বাহিরে যায় আর কালু কাক তার ছানাগুলোকে খাওয়ার জন্য তার বাসায় আসে। এবার তোরা কোথায় পালাবি? ডিম খেতে পারিনি, তাতে কি হয়েছে, এবার আমি তোদের খেয়ে নিব। এই বলে যেই না কালু ছানাদের খেতে যাবে তখনই সেখানে ইগলি চলে আসে আর মনে মনে কিছু একটা ভেবে বলে, কালু কাক, আমি জানি তুমি অনেক ক্ষুধার্ত, তাই তো তুমি বারবার আমার ছানাগুলোকে খেতে আসছো। শোনো, কষ্ট করে আর এদেরকে খেও না, আমি তোমাকে মিষ্টি আঙ্গুরের সন্ধান দিচ্ছি, ওখানে গিয়ে তুমি পেট ভরে আঙ্গুর খেয়ে এসো। কোথায় যাব আমি? জঙ্গলের দক্ষিণে আঙ্গুর বাগানে। ইগলির কথা শুনে কালু বাড়ি থেকে বেরিয়ে আঙ্গুরের বাগানে চলে যায় আর টুপ করে আঙ্গুর ছিঁড়ে মুখে দেয়। ওয়াক থু, কি টক আঙ্গুর রে, একেই তো আঙ্গুর খেলাম টক, তার উপর আবার শিকারীদের ফাঁদে পড়লাম। দেখলি দুষ্টু কালু কাক, তোর দুষ্টুমির কেমন শাস্তি আমি তোকে দিলাম। আমি তোকে আমার বাসায় উড়ে যেতে দেখেছিলাম,
আর তারপর ভাত পেতে আমি বাড়ি ফিরে গিয়েছি। আমাকে তুমি ছেড়ে দাও ইগলি দিদি, ছেড়ে দাও আমাকে। চুপ, তোর কোনো ছাড়াছাড়ি নেই। এখন থেকে তুই এখানেই থাকবি আর টক আঙ্গুর খেয়ে জীবন পার করবি, বুঝলি? মহারানী, ওই তো আমাদের যুবরাজ। ওই দুষ্টু পাখি আমাদের যুবরাজকে আটকে রেখেছে। আজ তো আমি সব কটাকে গিলে খাবো। এই বলে বাঘ ইগলিকে আক্রমণ করতে যাবে, তখনই বাঘের ছানা বলে ওঠে, মা, তুমি ইগলিমাকে মেরো না মা। ইগলিমা আমার কোনো ক্ষতি করেনি। আমাকে ইগলিমা অনেক আদর করে তার কাছে রেখে দিয়েছে, জানো? তুই সত্যি বলছিস বাবা? হ্যাঁ মা, আমি সত্যি বলছি। বরং ওই দুষ্টু কাক আমাদের খাওয়ার জন্য তাড়া করেছিল, তাই ঈগল মা ওকে আচ্ছা করে শিক্ষা দিয়েছে। ঈগল পাখি, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমার ছানাকে বাঁচিয়ে অনেক ভালো কাজ করেছো। এবার তো এই কালুকেই খেয়ে নিব আমি। না, ও টক আঙ্গুর খেয়ে ওখানে বেঁচে থাকবে। এরপর সবাই সেখান থেকে চলে যায় আর কালু কাক বন্দি থেকে টক আঙ্গুর খেয়ে জীবন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।